জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো তোমরা সবাই জানো যে রেলওয়ের ভ্যাকান্সি আসছে আর আসবেও, যেটা রেল মন্ত্রকের থেকে বলা হয়েছে। তো এই জন্য আমি কি করব, যে রেলের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে, সে টেকনিশিয়ান হোক, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হোক, যাই হোক না কেন, ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। আর এই সেটটা পুরো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা 2018 কোশ্চেন, কারণ 18তে লাস্ট হয়েছিল। তো ওই কোশ্চেনটা আমি এনেছি তোমাদের সামনে। এখানে তোমরা মানে অঙ্কটা আর তোমার জেনারেল ইন্টেলিজেন্স এই দুটো বাদ দিয়ে তুমি যা যা থাকে জিকে বা জিএস সেগুলো তোমরা সবাই পাবা। মানে ধরো সায়েন্সের থেকে বা তোমার ওদিকে হিস্ট্রি জিওগ্রাফি যাই থাকুক না কেন, বা জিকের যে সমস্ত কোশ্চেনগুলো সবই তোমরা এখানে পাবা। আর এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, যে কোশ্চেন টাইপ কী রকম আসে, মানে কীরকম কোশ্চেন আসে সেটা বোঝার জন্য তোমাদের এটা বানানো। আর এই তোমরা সবাই জানো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কোশ্চেন রিপিটও হয় অনেক সময়। তো যাই হোক, আমাদের জানতে হবে যে কী কী আমাদের পড়তে হবে। তো এই সমস্ত মানে সিরিজগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কী মানে কী কী কোশ্চেন আসছে বা কী কী কোশ্চেন এসেছে বা কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেলের জন্য। তো চলো আর বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করবো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে একটা লাইক করে দিও, তাহলে কি আমি একটু মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা দেখতেও পারবে যে মানে অ্যাভারেজ লোক বা অ্যাভারেজ একজন স্টুডেন্ট এই কোশ্চেনটাতে কতটা সময় নিয়েছে, কত সেকেন্ড সময় নিয়েছে, এখানে দেখতে পারো 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড সময় নিয়েছে। আর 70% লোক অ্যান্সার কারেক্টলি, মানে 70% লোক কারেক্টলি অ্যান্সার করেছে। তার মানে এটা দেখেও তোমরা বুঝতে পারবে যে কোন কোন কোশ্চেনগুলো তোমরা পারছো না, এবং অন্যরা যেটা পারছে তাহলে তোমাদের আরও ভালো করে পড়তে হবে সেই সমস্ত কোশ্চেনগুলো। আর যেই কোশ্চেনগুলো দেখবে যে কম লোক অ্যান্সার করতে পারছে, তার মানে কোশ্চেনগুলো কঠিন। তো যাই হোক, আমাদের ফার্স্ট কোশ্চেন হলো এটা, যে এম শেলে সর্বাধিক কতগুলি ইলেকট্রন রাখা যায়। তোমরা সবাই জানো যে অনেক রকম শেল থাকে আমাদের ইলেকট্রনের। তো বলতে হবে ইলেকট্রনের যে মানে ওই পরমাণুর যে এম শেলটা আছে, ওই এম শেলে সর্বাধিক কতগুলি ইলেকট্রন রাখা যেতে পারে, বলো। আর এখানে কোনো আমি টাইমার সেট করিনি, কারণ কি অনেকগুলো কোশ্চেন আছে, এই কারণে মানে অনেক টাইম লাগবে, এই কারণে আমি টাইমার দিইনি। তো যাই হোক, আমি বলে দিচ্ছি তোমাদের কোশ্চেনটা মানে অ্যান্সার। দেখো, মানে আমাদের যেই মানে পরমাণু আছে, পরমাণুর অনেকগুলো কক্ষপথ আছে। কী কী? কে, এল, এম, এন, ও, এই 5টা হয়। এবার এই 5টার মধ্যে বলতে হবে যে এম শেলে কটা আছে। দেখো, তোমাদের অ্যান্সারটা জানা থাকলে বলে দিচ্ছি, এম শেলে হচ্ছে 18টা ইলেকট্রন থাকে। এবার তোমরা হয়তো অনেকেই জিনিসটাকে ভুলে যাও, একটা ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা জানলে তোমরা বলে দিতে পারবে কোন শেলে কটা ইলেকট্রন আছে। দেখো, ফর্মুলাটা হলো এইটা, 2 × n²। কে কে যদি বলে তাহলে কে এনের জায়গায় 1 বসিয়ে দেবা, যদি বলে এল তাহলে 2 বসাবে, এম বললে 3 বসাবে। এবার যেহেতু বলেছে এম শেলে, তাহলে এখানে n² জায়গায় মানে এনের জায়গায় 3 বসাও, 3² মানে কত? 9, আর 9 দুগুণে 18। এই কারণে এম শেলে 18টা ইলেকট্রন ম্যাক্সিমাম রাখা যেতে পারে। ওতে কটা হয়? ও মানে 5, এই কারণে 5 × 5 = 25, 25 দুগুণে 50, 50টা। এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু মনে রেখো তোমরা। ক্লিয়ার? নেক্সট, ভারতে বিদেশি গোয়েন্দা সংস্থা, যেটাকে বিদেশি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে বলা হয় এই এর বর্তমান অধিকারিক কে? এবার দেখো, তোমরা এখানে এটা যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেহেতু আগের কোশ্চেন 2018 সালে কোশ্চেন, তো 18 সালে যিনি ছিল তার মধ্যে থেকে এটা এখানে একটা অ্যান্সার হবে। তবে এই কোশ্চেনটা আমি একটা কারণে রেখেছি, তোমরা যাতে জাস্ট জানতে পারো যে কী টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে প্রিপেয়ার করতে হবে। তাহলে দেখো, তাহলে এর বর্তমান অধিকারিককে, তাহলে এবার যারা পরীক্ষা দেবে রেলের, তাদের কোশ্চেনটা এটাও আসতে পারে যে এখন এর অধিকারিককে। তো যাই হোক, তখন ছিল সামন্ত গোয়েল, তো এখন যে অধিকারিক সেটা তোমরা জেনে নেবে ভালো করে। আমি বললাম তো, তোমাদের এই প্রিভিয়াস ইয়ার করানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, যে তোমাদের কোশ্চেন কী টাইপের আসছে বা কী কোশ্চেনগুলো তোমাদের ভালো মতো জোর দিতে পড়তে হবে, সেই কোশ্চেনগুলো জানা। যাই হোক, তো এর বর্তমান অধিকারিককে তোমরা জেনে নেবে। নেক্সট, স্বাদ নির্ণয়ের রিসেপ্টরকে কী বলা হয়? সংজ্ঞাবহ রিসেপ্টর, রাসায়নিক রিসেপ্টর, ঘ্রাণজনিত রিসেপ্টর, নাকি স্বাদ রিসেপ্টর? যেহেতু স্বাদ নির্ণয় বলেছে, এই কারণে স্বাদ রিসেপ্টর। নেক্সট, 13 নম্বর কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা দেখো তোমরা 55% লোক কারেক্টলি অ্যান্সার করতে পেরেছে। আর এই কোশ্চেনটা একটু কঠিন, যেহেতু 34% লোক অ্যান্সার করতে পেরেছে, এই জন্য এই কোশ্চেনটা একটুখানি তুলনামূলকভাবে কঠিন ওই সেটের মধ্যে। কী বলেছে? সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কার দ্বারা নির্ধারিত হয়েছিল? মানে এই জি এর মানটা কে নির্ধারিত করেছিলেন? এবার তোমরা অনেকেই ভাববে যে নিউটন। না, এখানেই তোমরা ভুল হয়ে যাবে। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যেটার মান নির্ণয় করেছিলেন কে? হেনরি ক্যাভেন্ডিশ। মনে রেখো, হেনরি ক্যাভেন্ডিশ এই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকটির মান নির্ণয় করেছেন। এখানে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন,
বলেছে নিম্নলিখিত কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয়, বলতে হবে কোনটা অ্যাসিডের বৈশিষ্ট্য নয়। তার মানে এই চারটে অপশানের মধ্যে তিনটে হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য, একটা হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য নয়। দেখো অ্যাসিড এটি স্বাদে টক, সম্পূর্ণ সঠিক। অ্যাসিড একটি তিক্ত স্বাদ আছে, এইটা হচ্ছে ভুল। অ্যাসিডের স্বাদ টক হয়, অ্যাসিড কিন্তু তিক্ত হয় না। আর অ্যাসিড একটি বেস সহ লবণ গঠন করে, মানে অ্যাসিড বেসের সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে, এটাও সঠিক। আর অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে, এটাও সঠিক। এখানে বলেছে কোনটি বৈশিষ্ট্য নয়, এই জন্য এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিম্পল। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। টোটাল 75টা কোশ্চেন থাকে, তোমরা সবাই এটা জানো। আচ্ছা, বলতে হবে ভারত সরকার কর্তৃক প্রদত্ত অর্জুন পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে জনসাধারণের কৃতিত্বের জন্য, মানে বলতে হবে অর্জুন পুরস্কার যেটা দেওয়া হয় ভারত সরকারের তরফ থেকে, এটা কোন ফিল্ডের দেওয়া হয়? সাহিত্য, দরিদ্র দূরীকরণ, খেলাধুলা নাকি অর্থনীতি? দেখো 93% লোক এই কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছে, তার মানে বুঝতেই পারছো যে মানে এই কোশ্চেনটা সোজা। কি বলেছে? অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার কি? খেলাধুলার জন্য। সবাই তোমরা এটা জানো, অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য দেওয়া হয়। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, তোমাদের 18 নম্বর কোশ্চেন। কোশ্চেনের মধ্যে কী বলেছে যে ড্যাশ প্রক্রিয়ায় লোহা দস্তার আবরণ দ্বারা সুরক্ষিত থাকে, মানে লোহার ওপর দস্তার যে আবরণটা দেওয়া হয়, এই প্রক্রিয়াটাকে কী প্রক্রিয়া বলা হয়? এটা তোমরা সবাই কিন্তু পড়েছো, ক্লাস 9-10 বইতে সবাই তোমরা পড়েছো। দেখো এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজেশন। এই গ্যালভানাইজেশন প্রক্রিয়া কী হয়? লোহার ওপর দস্তার আবরণ দেওয়া হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজেশন। ক্লিয়ার? নেক্সট বলতে হবে একটি উত্থাপিত হাতুড়ি কি ঘটবে, মানে এখানে বলতে চাইছে যে একটা ধরো হাতুড়িকে তুমি ওপরে তুললে, ঠিক আছে, তো ওই হাতুড়িটার মধ্যে কি শক্তি সঞ্চিত হবে? গতিশক্তি সম্পর্কিত শক্তি, যান্ত্রিক শক্তি, পেশি শক্তি নাকি বিভব শক্তি? বলো। একটা হাতুড়িকে তুমি উত্থাপিত করলে, উত্থাপিত করলে মানেটা কি? উত্থাপিত করলে মানে হচ্ছে তুমি সেটাকে তুললে, ওপরে তুললে, সেটার মধ্যে বলতে হবে কোন শক্তি, মানে একটা হাতুড়িকে তুমি যদি নিচের থেকে ওপরে তোলো তাহলে কোন শক্তি সেই হাতুড়িটার মধ্যে জমা হবে। দেখো গতিশক্তি তো হবেই না, সঠিক উত্তর হবে বিভব শক্তি। এই বিভব শক্তিটাকে ইংলিশে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো একটা হাতুড়ি নিচে রাখা আছে, ধরো এই হাতুড়িটা এই জায়গায় আছে, হাতুড়িটাকে তুমি টেনে বা হাত দিয়ে ওপরে এই জায়গাটায় তুললা, তাহলে কি এই হাতুড়িটার মধ্যে একটা স্থিতিশক্তি বা বলতে পারো তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জির সঞ্চয় হলো। কিন্তু এবার হাতুড়িটাকে তুমি জোরে আবার যদি এরকম নিচের দিকে মেরে দাও, তাহলে কী হবে? হাতুড়িটার মধ্যে গতিশক্তির আবার উৎপন্ন হবে। যদি বলতো যে হাতুড়িটাকে তুমি ওপর থেকে নিচে ফেললে, তাহলে সঠিক অ্যান্সার হতো গতিশক্তি। এখানে যেহেতু বলেছে হাতুড়িটাকে নিচের থেকে ওপরে তোলা হলো বা উত্থাপিত করা হলো, এই জন্য সঠিক অ্যান্সার হবে বিভব শক্তি বা বলতে পারো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। সিম্পল, আমি কিন্তু তোমাদের জিনিসটাকে ব্যাখ্যা করে বলে দিলাম। নেক্সট বলতে হবে নিচের কে নোবেল পুরস্কার প্রাপক একমাত্র ভারতীয় অর্থনীতিবিদ, মানে বলতে হবে নোবেল পুরস্কার পেয়েছেন এমন একজন অর্থনীতিবিদ যিনি কিনা একমাত্র ভারতীয়। এবার দেখো এটা যেহেতু 2018 কোশ্চেন, তোমরা জিনিসটা বুঝতেই পারছো, 18 অবধি মানে নোবেল পুরস্কার, মানে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক একজনই ছিলেন, তিনি ছিলেন অমর্ত্য সেন, ঠিক আছে। কিন্তু 2019 সালে যে নোবেল পুরস্কারটা দেওয়া হয় তখন অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়ে যান। তো যদি মানে যেহেতু এখন যদি কোশ্চেন করে তাহলে অভিজিৎ ব্যানার্জি হবে, কারণ এখন এটা যেহেতু 2018 কোশ্চেন, এই কারণে অমর্ত্য সেন সেই সময় অ্যান্সার হতো। যাই হোক, তোমাদের আমি জাস্ট এটা বলে দিলাম। এই যে এবার তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, যে নোবেল পুরস্কার থেকে কোশ্চেন আসতে পারে, তাহলে নোবেল পুরস্কারটা তোমরা জোর দিয়ে পড়বে ভালো করে। নেক্সট কোশ্চেন বলতে হবে আমরা পর্যায় সারণীতে নিচের দিকে গেলে কি হবে, মানে ধরো একটা পর্যায় সারণী এরকম টেবিল থাকে, তোমরা সবাই জানো এরকম টেবিল থাকে, তো বলতে হবে এই পর্যায় সারণীর নিচের দিকে গেলে কি হবে? পর্যায় সারণীতে শ্রেণীর নিচের দিকে গেলে কী হবে? বলতে হবে পর্যায় সারণীর মধ্যে শ্রেণীর নিচের দিকে গেলে কী হবে, তোমাদের সেটা বলতে হবে কক্ষের সংখ্যা কমে যাবে, যোজ্যতা ইলেকট্রন কমে যায়, কক্ষের সংখ্যা বেড়ে যায়, নাকি পারমাণবিক আকার হ্রাস পায়? বলো কী হবে? একটা পর্যায় সারণীর তুমি যদি শ্রেণী বরাবর শ্রেণীর নিচের দিকে চলে যাও তাহলে কী হবে? দেখো শ্রেণী মানে কোনগুলো? শ্রেণী মানে হচ্ছে এক একটা স্তম্ভ, এক একটা স্তম্ভগুলোকে বলা হচ্ছে শ্রেণী, এক একটা স্তম্ভগুলোকে বলা শ্রেণী। আর এরকম রোগুলোকে বলা হচ্ছে পর্যায়। যদি বলতো পর্যায় তাহলে রোগুলোকে আমি দেখতাম, যেহেতু বলেছে স্তম্ভ। এবার দেখো একটা পর্যায় সারণী যখন তুমি স্তম্ভ বরাবর এরকম নিচের দিকে নেমে যাবে, কী হবে? এটার কক্ষের সংখ্যা বেড়ে যাবে, মানে কক্ষপথের সংখ্যা বেড়ে যাবে। ক্লিয়ার? নেক্সট বলতে হবে নিচের কোনটি মানব পুরুষের মূত্র এবং শুক্রাণু উভয়ের মধ্যে একটি সাধারণ পথ তৈরি করে? ডিম্বনালী, গবিনী, মূত্রনালী নাকি ভাস ডিফারেন্স? কী হবে সঠিক অ্যান্সার? বলো, ভেবে বলো। এগুলো সব ক্লাস 10 কোশ্চেন,
কারণ ক্লাস 10 থেকে কোশ্চেনগুলো আসে। দেখো সেটাকে বলা হয় মূত্রনালী। মানব মানে মানে পুরুষের যে মূত্র এবং শুক্রাণু উভয়ের মধ্যে একটি সাধারণ পথ হচ্ছে তোমার মূত্রনালী। মানে মূত্রনালী যেটা আছে সেখান দিয়েই পুরুষদের মূত্র নির্গত হবে এবং শুক্রাণুও সেই পথ দিয়েই নির্গত হয়। এই কারণে মূত্রনালীটা হবে সঠিক অ্যান্সার। গর্ভিণী ফিমেল মানে মহিলাদের থাকে, ডিম্বনালীও মহিলাদের থাকে। এই কারণে এই দুটো তোমরা অটোমেটিকই কেটে দিতে পারছো। যাই হোক মূত্রনালী হবে সঠিক অ্যান্সার। নেক্সট বলতে হবে মুখের পিএইচ নিচের কোনটির চেয়ে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো বলতে হবে মুখের পিএইচ বা ক্ষারের যেই মানটা সেটা কোনটার চেয়ে কমে গেলে দাঁতে ক্ষয়ের শুরু হয়, সেটা তোমাকে বলতে হবে। বলো 5.7, 5.5, 5.6 নাকি 5.4 কী হবে? দেখো সঠিক অ্যান্সার হবে 5.5। মানুষের মুখের যদি পিএইচের মানটা, এবার দেখো তোমরা বললে পিএইচটা কী। দেখো পিএইচ হচ্ছে একটা স্কেল, এটা ধরো একটা স্কেল, ঠিক আছে? পিএইচ হচ্ছে একটা স্কেল। এবার তুমি ধরো 1, 2, 3, 4, 5, 6 এরকম করে অনেক কটা আছে। এবার 7-এর নিচে গেলে সেটা হচ্ছে অ্যাসিড, আর 7-এর ওপরে যদি যাও তাহলে সেটা হচ্ছে ক্ষার। এবার দেখো 7-এর নিচে 5.5, তার মানে কি মুখের মধ্যে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে দাঁত ক্ষয় হবে। যাই হোক সবকটাই 7-এর কমই আছে, তোমাদের জাস্ট এটা এমনি বললাম। তো মুখের পিএইচের মান যদি 5.5-এর চেয়ে কমে যায় তাহলে কী হবে? দাঁতের ক্ষয় শুরু হবে। এটা কিন্তু ভালো একটা জিকে কোশ্চেন। নেক্সট দেখো দাঁতের ক্ষয় মুখের মধ্যে অ্যাসিডের কারণে তৈরি হয়, আর এটি শুরু হয় যখন মুখের পিএইচের মান 5.5-এর চেয়ে কমে যায়। নেক্সট বলতে হবে যে আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশন কোয়ান্টিকো টিভি সিরিজে অভিনয় করা বিখ্যাত ভারতীয় অভিনেত্রী কে? মানে যেহেতু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, তোমরা বুঝতেই পারছো 2018-19 দিকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছিল ওই কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেই আসছে। তার মানে এটা দেখে তোমরা কী বুঝতে পারছো? এমন টাইপের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা বেশি করে ফলো করবে, যেগুলো দেখবে ধরো ভারতের কোনো নায়ক বা নায়িকা আছে যারা বিদেশে হলিউডে, বলিউড কোনটাকে বলে? ভারতের সিনেমাকে বলা হয় বলিউড, আর হলিউড হচ্ছে বিদেশের সিনেমাগুলোকে বলা হয় হলিউড। আমেরিকান সিনেমাগুলোকে বলা হয় হলিউড। তো এই আমেরিকান সিনেমার কোয়ান্টিকোতে মানে এই সঠিক অ্যান্সার আমি এখানে বলে দিচ্ছি তোমাদের, দীপিকা পাডুকোন। এই দীপিকা পাডুকোন কোয়ান্টিকোতে টিভি সিরিজে অভিনয় করেছেন, এই কারণে এটা ইম্পর্টেন্ট। তার মানে এই টাইপের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন বলতে হবে নিচের কোনটি অ্যামফোটেরিক অ্যাসিড? মানে 4টে অপশান দেওয়া আছে, বলতে হবে 4টে অপশানের মধ্যে কোনটা হচ্ছে অ্যামফোটেরিক অ্যাসিড। বা তোমরা এইভাবে বলতে পারো যে কোন অক্সাইডটাকে, অ্যামফোটেরিক অক্সাইড, অ্যাসিড না, বলতে হবে কোন অক্সাইডটাকে বলা হয় অ্যামফোটেরিক অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড? দেখো অ্যালুমিনিয়াম অক্সাইডের মানে তোমার আরেকটা নাম হলো অ্যামফোটেরিক অক্সাইড। এবার অ্যালুমিনিয়াম অক্সাইডের তোমাকে আমি সংকেতে বলে দিচ্ছি Al2O3। এই Al2O3 এইটাকে অ্যালুমিনিয়াম অক্সাইডও বলা হয় আর অ্যামফোটেরিক অক্সাইডও বলা হয়। ক্লিয়ার? আচ্ছা এখানে দেওয়াই আছে Al2O3। নেক্সট বলেছে একটি তড়িৎ প্রবাহ যেটাকে বলা হচ্ছে আই একটি রোধকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। একটি উৎস রোধক জুড়ে ভি এর বিভব পার্থক্য বজায় রাখে, ঠিক আছে? মানে ভি এর বিভব পার্থক্য যুক্ত একটি বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। এবার টি সময়ে উৎস দ্বারা সরবরাহ করা শক্তি কত? মানে বলতে হবে টি সময়ে যদি মানে ওই বর্তনীর মধ্যে টোটাল শক্তি কত হবে। মানে আমি তোমাদের সিম্পলভাবে বলে দিচ্ছি, ধরো একটা ব্যাটারি আছে, ঠিক আছে? একটা ব্যাটারি আছে পজিটিভ নেগেটিভ, তো বলতে হবে এই ব্যাটারির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে কত? আই তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? আই যেই তড়িৎ প্রবাহটা হচ্ছে সেটা হচ্ছে আই, সেটার মান হচ্ছে আই। এবার বলতে হবে এই বর্তনীতে টোটাল টি সময়ে কত শক্তি উৎপন্ন হবে। দেখো এটার জন্য একটা ফর্মুলা আছে, তোমরা যদি মানে এটা যদি তোমরা নাও জানো অ্যান্সারটা, ফর্মুলাটা দিয়েও তোমরা বের করতে পারো। আর যারা তোমরা ক্লাস 10-এ পড়েছো ভালো করে তারা তোমরা এটা পারবে। দেখো সঠিক অ্যান্সার এখানে কী হবে? সঠিক অ্যান্সার হবে VIT। ভি মানে বিভব পার্থক্য, সাথে তুমি মানে এই তড়িৎ প্রবাহ মাত্রা, তার সাথে সময়টাকে যদি গুণ করে দাও, তিনটে যদি গুণ করে দাও যেটা হবে সেটা হবে শক্তি। একটা ফর্মুলা আছে P = VI, ঠিক আছে? আর ওদিকে আবার আরেকটা লেখা যেতে পারে P = E/T। তাহলে দুপাশের PP সমান করে দাও, তাহলে E/T সমান দেখো আমি বলছি E/T সমান VI। তাহলে E সমান কী হবে? এই টিটা ওপরে চলে যাবে, VI।
আইটি, এই ইটাই হচ্ছে কিন্তু শক্তি, এটাই তোমাকে জানতে চেয়েছে। তাহলে ই সমান সমান ভিআইটি, এটা তোমরা মনে রেখে দিও, ই সমান সমান ভিআইটি, বুঝতে পারলে? আর ইটা হচ্ছে শক্তি, ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর টিটা হচ্ছে সময়, বুঝতে পারলে? নেক্সট বলতে হবে ফেব্রুয়ারি 2018 অনুযায়ী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে, যিনি তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী। তাহলে বলতে হবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে ছিলেন ফেব্রুয়ারি 2018 সালে। দেখো খুব সোজা, কে চন্দ্রশেখর রাও ছিলেন ফেব্রুয়ারি মানে ওই সময় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। আর তিনি প্রথম মানে তেলেঙ্গানা কত সালে তৈরি হয়? তেলেঙ্গানা 2014 সালে তৈরি হয়। ওই 2014 সালে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি সেকেন্ড টার্মের জন্য আবার 2018 সালে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন। যাই হোক, তো এই কে চন্দ্রশেখর রাও, তার মানে বুঝে নিলে যে তার মানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কী কী পড়বে এবার, যে দেখবে যেই সমস্ত মানে মুখ্যমন্ত্রীরা নতুন নতুন শপথ নিচ্ছেন সেই সমস্ত মুখ্যমন্ত্রীকে তোমরা কিন্তু ভালো মতো পড়ে রাখবে, কারণ তার মানে এইবারও রেলেও সেই সমস্ত মুখ্যমন্ত্রীরই কোশ্চেন আসবে, বুঝতে পারলে? নেক্সট বলতে হবে যে একটি প্রারম্ভিক ভারতীয় দার্শনিকের মতে সমস্ত কিছুই ড্যাশ মৌলিক উপাদান দিয়ে তৈরি। বলতে হবে একটা ভারতীয় দার্শনিক যিনি কিনা বলে গেছেন যে সমস্ত কিছুই, সমস্ত উপাদানই কটি মৌলিক উপাদান দিয়ে তৈরি, 2টি, 4টি, 3টি নাকি 5টি? বলো। দেখো সঠিক অ্যান্সার হবে 5টা। তোমরা সবাই জানো কি আকাশ, পৃথিবী, অগ্নি, জল, বায়ু, এই 5টা দিয়ে হচ্ছে তোমার সমস্ত কিছু তৈরি হয়। এটা ভারতীয় দার্শনিক তিনি বলে গেছেন। নেক্সট কোশ্চেন বলতে হবে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে তার তাপমাত্রা কত? মানে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট এটুকুনি তোমাদের বলেছে। বলতে হবে কেলভিন স্কেলে এই 78 ডিগ্রি সেলসিয়াসটার মান কেলভিন স্কেলে যদি তুমি বের করো তাহলে কত হবে? পারবে তোমরা এটা? দেখো তোমাদের একটা সিম্পল ফর্মুলা বলে দিচ্ছি আমি। ফর্মুলাটা হলো সেলসিয়াস স্কেলের মান প্লাস 273 সমান সমান কেলভিন স্কেলের মান। তাহলে ফর্মুলাটা কি? সেলসিয়াস স্কেলের মান প্লাস 273 সমান সমান কেলভিন স্কেলের মান। তাহলে এখানে বলছে সেলসিয়াস স্কেলে কত? 78। তাহলে কেলভিন স্কেলে কত হবে? 273 প্লাস 78। তাহলে 273 প্লাস 78 যোগ করলে কত হচ্ছে বলো? 351। এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব সোজা। কেলভিন স্কেলে তোমাকে বের করতে বলেছে। এবার ধরো কেলভিন স্কেলে বলে দিল সেলসিয়াস স্কেলে বের করতে হবে, তাহলে কেলভিন স্কেল থেকে মাইনাস 273 করে দেবে, তাহলে সেলসিয়াস স্কেলের মান বেরিয়ে যাবে। খুব সিম্পল, সেলসিয়াস স্কেল প্লাস 273 সমান সমান কেলভিন স্কেল, এটা হচ্ছে ফর্মুলা। তোমরা সবাই জানো আশা করি এটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 61 নম্বর কোশ্চেন বলতে হবে কলা কি? তোমরা পড়ে একবার করার চেষ্টা করো। আর দেখো 33% লোক ঠিক দিয়েছে আর 67% লোক এটা ভুল অ্যান্সার করেছে, আর 26 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ অ্যান্সার করছে কিন্তু। তাহলে বলো কি হবে? কলা কি? কলা কাকে বলছে? দেখো কলা কি? যে কোষগুলি উৎপত্তি, গঠন ও কার্যরূপে অনুরূপ। সেই দেখো আমি তোমাদের বলছি, প্রথমে থাকে কোষ, কোষের পর হচ্ছে কলা, কলার পর হচ্ছে পেশি। তাহলে কলা কোনগুলোকে বলবে? যে সমস্ত কোষগুলো একই রকম উৎপত্তিগত দিক থেকেও, গঠনগত দিক থেকেও এবং কার্যও একই রকম, সেই সমস্ত কোষগুলো মিলে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কলা। এই কারণে এটা সঠিক অ্যান্সার হবে। এখানে দেখো যে সমস্ত কোষগুলো উৎপত্তি অনুরূপ কিন্তু গঠন ও কার্যে ভিন্ন, ভিন্ন দিয়েছে, এই কারণে এটা হবে না। তাতে উৎপত্তিগত দিক থেকে ভিন্ন কিন্তু আকার ও কার্যে অনুরূপ, এটাও হবে না। যে সমস্ত কোষগুলো উৎপত্তি, গঠন ও কার্যে ভিন্ন মানে তিনটেতেই আলাদা, এটাও হবে না। সঠিক অ্যান্সার হবে এইটা। যে সমস্ত কোষগুলি উৎপত্তিগত দিক থেকে, গঠনগত দিক থেকে, কার্যগত দিক থেকে একই রকম, সেই সমস্ত কোষগুলিতে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কলা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 29% লোক এটা অ্যান্সার করতে পেরেছে, বেশিরভাগ লোক এটা অ্যান্সার করতে পারেনি। কি বলেছে? ফেব্রুয়ারি 2018 অনুযায়ী, তোমাদের আগে বললাম 2018তে লাস্ট এটা পরীক্ষাটা হয়েছিল, এই 18-19-এর দিকে, এই কারণে এটা 18 তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো ফেব্রুয়ারি 18 অনুযায়ী হায়দ্রাবাদ ভিত্তিক আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ এর মালিককে। তার মানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তার মানে এবার তোমরা দেখে নেবে যে যে সমস্ত আমাদের আইপিএলের টিমগুলো আছে সেই টিমগুলোর মোটামুটি, যেমন ধরো সিএসকে, হায়দ্রাবাদ, ওদিকে তোমার দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, এগুলোর তোমরা মালিক একবার তোমরা চোখ বুলিয়ে নিও, তাহলে কি পরীক্ষার হলে যদি বাই চান্স এসে পড়ে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো মানে এখানে বলেছে যে তোমার যে সানরাইজ হায়দ্রাবাদের মালিক কে ছিল 2018 সালে? সঠিক অ্যান্সার ছিল কালা নিধা মারন। তো এটা ছিল সঠিক অ্যান্সার। এটা অনেকেই পারবে না, কারণ অনেকেই এটা করে যাবে না। তো বুঝতে পারলে যে কী টাইপের কোশ্চেন তোমাদের করতে হচ্ছে। আইপিএলের থেকে কোশ্চেন কিন্তু আসছে,
কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অবভিয়াসলিগুলো। নেক্সট কোশ্চেন, বলতে হবে কত সালে প্রথম বঙ্গভঙ্গ হয়। বলতে হবে বঙ্গভঙ্গ কত সালে হয়, 1906, 1903, 1904, 1905। দেখো 80% লোক করতে পেরেছে, মানে কোশ্চেনটা সোজা। আর তোমাদের বলে রাখছি যে জিএসএ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে, মানে ধরো হিস্ট্রি জিওগ্রাফি থেকে সোজা আসবে। কোশ্চেনগুলো একটু কঠিন হবে কোথায়, সায়েন্সের কোশ্চেনগুলো। সায়েন্সের কোশ্চেনগুলো একটুখানি তোমাদের টাফ হবে। এবার যে 9-এর বইটা, ক্লাস 10-এর বইটা ভালো মতো করে যাবে, আরামসে তোমরা অ্যান্সার করতে পারবে। এই জন্য আমি তোমাদের বলবো 9 আর 10-এর বইটা ভালো মতো করে পড়ো। তো কী বলেছে, কত সালে বঙ্গভঙ্গ হয়, 1906, 1903, 1904 নাকি 1905? খুব সিম্পল, এটা তোমরা সবাই জানো। 1905 সালে আমাদের হচ্ছে মানে 1905 সালে বঙ্গভঙ্গ করা হয়, সবাই তোমরা এটা জানো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বলতে হবে কোন ভারতীয় লেখক থিংস টু লিভ বিহাইন্ড বইটিতে কুমায়ুন পাহাড়ের জীবনকে বর্ণনা করেছেন। কোন লেখক, মানে বলতে হবে থিংস টু লিভ বিহাইন্ড, এটা কোন লেখকের লেখা। তার মানে এই কোশ্চেনটা দেখে তোমরা বুঝতে পারছো, তোমরা পারো চাই না পারো কোনো যায় আসে না, সবসময় পজিটিভ থাকবে। কারণ দেখো এটা দেখে তোমরা বুঝতে পারছো যে বই থেকেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। তার মানে তোমরা এখন থেকে দেখতে শুরু করবে যে যেই সমস্ত বইগুলো, একটা সার্চ করবে যে রিসেন্ট বুকস ফর জিকে, ঠিক আছে, এরকম যে বইগুলো এই 2023 সালে আর 24 সালের মধ্যে লেখকরা লিখেছেন, আর ইম্পর্টেন্ট যে সমস্ত বইগুলো, সেই বইগুলো একবার দেখে নেবে। তাহলে কি পরীক্ষা আসলে তোমরা পারবে। তো থিংস টু লিভ বিহাইন্ড 2018 সালে বইটা বের হয়েছিল, এর জন্য এই বইটা থেকে কোশ্চেন চলে এসেছে। তো এটা কার লেখা, এটা হচ্ছে নমিতা গোখলের লেখা থিংস টু লাইভ বিহাইন্ড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 70 নম্বর কোশ্চেন, বলতে হবে বাঁ হাতে কলম ধরে থাকা একজন ব্যক্তি আয়নায় তার প্রতিবিম্ব ডান হাতে কলম দেখতে পান। মানে ধরো তুমি যদি একটা বাঁ হাতে একটা কলম ধরে থাকো এবং তুমি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তুমি দেখতে পারবে তুমি বাঁ হাতে, তোমার আয়নার মধ্যে দেখতে পারবে তুমি বাঁ দিকে যদি ধরে রাখো, তাহলে তুমি দেখতে পারবে ডান দিকে তুমি কলমটা ধরে আছো। তো এটি নিচের কোন ঘটনার কারণে হয়, বিচ্ছুরিত প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, পার্শ্বীয় পরিবর্তন নাকি প্রতিসরণ? দেখো সঠিক অ্যান্সার হবে পার্শ্বীয় পরিবর্তন। আয়নায় কিন্তু কোনোদিনও এরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, ধরো এ আছে, এটা তুমি লিখলে, ঠিক আছে, আয়নায় কিন্তু তুমি এরকম দেখবে না। কিন্তু যদি জলের মধ্যে রাখো, জলের মধ্যে একটা ধরুন কাগজে তুমি এ লিখলে, তারপরে জলের দিকে সেটাকে করলে, তাহলে তুমি এটাকে এরকম দেখবে। কিন্তু আয়নায় কী হবে, ধরো তুমি কেটাকে তুমি এরকম করে লিখেছো খাতায়, আয়নার মধ্যে তোমরা কী দেখবে, আয়নার মধ্যে তোমরা এরকম দেখবে। বুঝতে পারলে, এটাকে বলা হয় পার্শ্বীয় পরিবর্তন, ঠিক আছে। নেক্সট কি বলেছে, একটি চলমান বস্তুর গতিশক্তিকে বলা হচ্ছে ইকে। এই বলতে হবে, এবার তোমাদের বলতে হবে ইকের মান কত হবে যদি বস্তুটি দ্রুতি ভি থেকে টু ভি করা হয়। বস্তুটির দ্রুতি ভি থেকে টু ভি করা হয়েছে, তাহলে বলতে হবে বস্তুটির গতিশক্তির মান কত। দেখো তোমাদের খুব সিম্পলভাবে আমি প্রমাণ করে দিচ্ছি, যারা তো অ্যান্সারটা জানো তারা জানোই। দেখো গতিশক্তিকে কি আমরা যদি লিখি ইকে সমান হাফ অফ এম ভি স্কোয়ার। এবার বলেছে ভি থেকে টু ভি করা হলো, মানে ভি থেকে টু ভি করে দেওয়া হলো, দ্বিগুণ করে দেওয়া হলো। তাহলে তোমরা সেম করো, হাফ ইন্টু এম ছিল যা ছিল তাই আছে, ভির জায়গা হবে টু ভি স্কোয়ার। টু ভি মানে কত, 4 ভি স্কোয়ার, ঠিক আছে। মানে ভি এর জায়গায় টু ভি করে দাও, তারপর পুরোটার হোল স্কোয়ার মানে 4 ভি স্কোয়ার। এবারে এটা আর এটা কেটে যাবে, 2 হবে, তাহলে সঠিক অ্যান্সার হবে 2। আচ্ছা আমি একটুখানি ভুল করলাম, এখানে এটা বলতে চাইনি জিনিসটা, দাঁড়া এক মিনিট, আমি তোমার এটা মুছে নিই। এখানে এটা বলতেই চাই না, আমি যেটা বের করতে চাইছি এখানে বলতে চাইনি, একটুখানি সরি, ক্ষমা চাইছি তোমাদের কাছে। কি বলেছে যে যদি ভি থেকে টু ভি করে দেওয়া হয় তাহলে ই এর মান কী হবে, মানে ইকের মানটা কী হবে, এক মিনিট, টু ভি করে দেওয়া হয় তাহলে ইকের মানটা কী হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো হাফ ছিল হাফই থাকবে, এম ছিল এমই থাকবে, ভি স্কোয়ারটা হয়ে যাবে 4 ভি স্কোয়ার। তারপরে এবার তোমরা 4টাকে সামনে নাও, তাহলে কী হবে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে কি 4 গুণ হয়ে যাবে, এই কারণে 4 ইকে হয়ে যাবে। এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে তোমাদের করেও দেওয়া আছে, তোমরা সেটা দেখেও নিতে পারো, আর আমি তোমাদের বলেও দিলাম। তার মানে যদি একটা বস্তু সেটা ধরো চলছে, ধরো একটা মোটর সাইকেল তুমি চালাচ্ছ, এর মোটর সাইকেলটাকে যদি তুমি বেগ বা দ্রুতি ভি থেকে টু ভি করে দাও, বা যেটা ধরো মানে কত তোমার 50-এ চলছে, সেটাকে তুমি 100 করে দিলে, তাহলে সেটার শক্তি মানে গতিশক্তির মানটা কত হয়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে। বুঝতে পারলে, 2 গুণ বাড়লে 4 গুণ বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন
74 নম্বর কোশ্চেন বলতে হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি 2022 সালের 29তম জাতীয় গেমসের আয়োজনে স্বাক্ষর করেছে? এটা মেঘালয়, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তাহলে এবার আমাদের টার্গেট কি দেখার, যে তোমরা দেখে নেবে যে 2024 সালে মানে তোমার মানে এই ন্যাশনাল গেমসের আয়োজন করবে কে, 23-এ কে করেছিল, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার মানে একটাই, যে তোমাদের কী কোশ্চেন আসে এটা বোঝানোর জন্য, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন তোমাদের এটা। 75টা কোশ্চেনে হয়ে গেল, মাঝখানে অনেক কোশ্চেন ছিল, সেগুলো তোমাদের আগেই বললাম যে ম্যাথামেটিক্স আছে, রিজনিং আছে, সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আমি এখানে করাচ্ছি না, জিকেটা আলাদাভাবে রাখছি। বলতে হবে খ্রিস্ট ধর্মের অন্যতম বিখ্যাত গির্জা সেন্ট পিটার্স ব্যাসিলিকা কোন শহরে অবস্থিত? এই সেন্ট পিটার্স ব্যাসিলিকা এই মানে একটা বিখ্যাত গির্জা, যেটাকে খুব মান্য করে খ্রিস্টানরা, এটা কোন শহরে অবস্থিত? মাদ্রিদ, লিসবন, পিসা নাকি ভ্যাটিকান সিটি? দেখো সঠিক অ্যান্সার হবে এই ভ্যাটিকান সিটি। তোমাদের একটুখানি এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখছি, সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি লেখা আছে, মানে ভেবো না তোমরা যে এটা ভ্যাটিকান সিটি মানে একটা শহর। এই ভ্যাটিকান সিটি হচ্ছে একটা দেশ, খুব ছোট দেশ, খুবই ছোট, বুঝতে পারলে? এটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ক্লিয়ার? এই ছিল তোমার লাস্ট কোশ্চেন। 75টা কোশ্চেনের মধ্যে অনেক কটা কোশ্চেন তোমাদের করলাম, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী টাইপের কোশ্চেন আসছে। এরপরেও আমি আরও ভিডিও আনছি, মানে আরও তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, আর প্র্যাকটিস তোমাদের অবশ্যই আমি করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয় যে কী টাইপের কোশ্চেন আসছে। তাহলে তোমরা এবার থেকে যেই টাইপের মানে দেখবে যে এখন যে কোশ্চেনগুলো এসেছিলো কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই কোশ্চেনগুলো যখন তোমরা আবার পড়বে, তোমরা অ্যাচিভার্স পড়ো বা যাই পড়ো না কেন, তাহলে তোমরা সেই কোশ্চেনগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে। এটাই আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদের সামনে আনার। তো এই বলে ভিডিওটা শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। রাখছি, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।